হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আলোর প্রতিসরণের 4 নম্বর লেকচারে আছি, আর এরপরে আর একটা লেকচার হবে, টোটাল 5টা লেকচার। তো অলরেডি যারা 3টে লেকচার দেখে এসেছো তাদের জন্য এটা খুব ভালো ক্লাস হতে চলেছে এবং খুব ভালো তোমরা বুঝতে পারবে, এটা আমার পুরো বিশ্বাস। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো স্টার্ট করি বেশি দেরি না করে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো প্রথমে আমরা দেখছি একটা হেডিং দেওয়া আছে যে বস্তু ঘন মাধ্যমে এবং পর্যবেক্ষক বা ব্যক্তি যে দেখছে কোনো জিনিসকে, সে যদি লঘু মাধ্যমে থাকে তাহলে কি হবে। এগুলো আমাদের প্রবলেম, যেগুলো টেস্ট পেপারে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় এবং অঙ্কের ক্ষেত্রেও রেয়ারলি দেখতে পাওয়া যায়, তবে আমরা কিছুই ছাড়ছি না, সব করছি। তাহলে তোমাদের হেডিং ঠিক এইরকমই হবে যে অঙ্কের ক্ষেত্রে, প্রবলেমের ক্ষেত্রে যদি এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় যে কি বস্তু আছে ঘন মাধ্যমে, তার মানে ছবিতে যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে ধরো আমরা ঘন মাধ্যম মানে জল নিচ্ছি, কাঁচও নিতে পারতাম। তো ধরো এইটা একটা মিডিয়াম, যার নিচে রয়েছে জল, একটু অপেক্ষাকৃত ঘন মাধ্যম উদাহরণের জন্য বললাম, আর উপরে নিলাম আমি লঘু মাধ্যম মানে বায়ুমণ্ডল। তো ধরো এই জলের নিচে কোনো একটা 1 টাকার কয়েন পড়ে রয়েছে। তোমরা অনেক সময় খেয়াল করেছো হয়তো যে বাড়িতে যে জল বা বালতিতে যদি জল নিয়ে তুমি 1 টাকার কয়েন ফেলে দাও বা কোনো একটা বস্তুকে যদি ডুবিয়ে রাখো, তাহলে দেখবে যে কয়েনটা মনে হচ্ছে যেন অনেকটা উপরে উঠে চলে এসেছে। ঠিক, তো কতটা উপরে উঠে এসেছে বলে মনে হচ্ছে, যেটাকে ফিজিক্সের ভাষায় বলছি আপাত সরণ, সেই আপাত সরণটাকে আমরা বের করতে চলেছি। কেনই বা উঠে আসে সেই কারণটাও আমরা জেনে নেব। ঠিক, তো এই হচ্ছে জলের তলায় থাকা একটা বস্তু লাল রঙের। তাহলে এই লাল রঙের বস্তু থেকে একটা লাল আলো বেরিয়ে আসছে এইরকম। তাহলে এই ক্ষেত্রে কি হলো, আপতন কোণ 0, তো প্রতিসরণ কোণ 0 ডিগ্রি সোজা বেরিয়ে গেল। এখন এই কয়েন থেকে একটা আলো তো স্যার এই দিকেও যাবে, একটা আলো এই দিকে যাচ্ছে। ঠিক, এখন এই যে আলোটা যেটা যাচ্ছে ওই দিকে, সেটা এইটা হচ্ছে আপতিত রশ্মি, এটা অবিলম্ব, তাই না? তাহলে রশ্মিটা এইভাবে যাচ্ছিল, আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি ওইভাবে যাওয়ার সময় আমরা দেখতে পাবো যে ঘন মাধ্যম থেকে যাচ্ছে লঘু মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে লঘু মাধ্যম, যার প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, এটার প্রতিসরাঙ্ক বললাম μ1, এটা অপেক্ষাকৃত লঘু মাধ্যম। আর এইটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, যার প্রতিসরাঙ্ক হচ্ছে μ2, তাই না? এটাকে আমরা লঘু আর এটাকে আমরা ঘন বলি। তার মানে স্যার μ2 এর মানটা বেশি, μ1 এর মানটা কম। ঠিক, তাহলে সেই ক্ষেত্রে ঘন থেকে লঘুতে যাওয়ার সময় কি হয় না, আলোক রশ্মি যেদিকে যাওয়ার কথা ছিল এই লাল আলোটা, সেই দিকে না গিয়ে, অর্থাৎ এই দিকে যাওয়ার কথা ছিল, এই দিকে যাওয়ার কথা ছিল, তো এই দিকে না গিয়ে কি হবে, অবিলম্ব থেকে সামান্য এরকম ভাবে দূরে সরে যায়। এখন ধরো ধরো কোনো ব্যক্তি এইখানে রয়েছে, এইখানে তার চোখ রয়েছে, তো আমরা তো আলোর বাঁকা পথ অনুসরণ করতে পারি না। যদি বাঁকা পথ অনুসরণ করতাম তাহলে কি হতো না, তোমার মা রান্নাঘর থেকে তুমি ঘরে পড়ছো, মোবাইল দেখে, মোবাইল আর কি ক্লাস করছো না, মোবাইলে ইউটিউবে ভিডিও দেখছো না, তুমি শর্টস দেখছো, মা কিন্তু দেখে নিতে পারতো। রান্নাঘর থেকে এইভাবে লাইট গিয়ে এইভাবে দরজা দিয়ে বেরিয়ে এইভাবে ঘরের হলে এসে তারপর তোমার রুমের মধ্যে ঢুকে যেতে পারতো। কিন্তু আমরা বাঁকা পথ অনুসরণ করতে পারি না, তো ভাগ্য ভালো আমরা পারি না, তাই না? আমরা সবসময় স্ট্রেট দেখি। তো তোমার চোখ কি করবে, তোমার চোখ এই দিক দিয়ে একটা রেখা এইভাবে টানবে, এইখানে মিলিত হলো। তো এই যে বস্তু ছিল যার নাম বললাম পি, সেই বস্তুর প্রতিবিম্ব তুমি এই জায়গাটায় দেখতে পাবে। অর্থাৎ তুমি মনে করবে যে 1 টাকার কয়েনটা এইখানে নেই, এইখানে রয়েছে। তাহলে ভালো করে, বাস্তবে 1 টাকার কয়েন বা বস্তুটা রয়েছে এইখানে, কিন্তু তুমি উপর থেকে দেখলে দেখবে এই জায়গাটায়। এর ফলে তোমার মনে হবে যে এতটা হাত ডোবালেই হয়তো পেয়ে যাবো, কিন্তু ডোবানোর সময় দেখবে পুরোটা হাত ডুবে গেল। ঠিক, তাহলে এইটা হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সেই এই আপাত সরণ, এই পি কিউ এর মানটা কতটা উপরে উঠে এসছে বলে আমার মনে হচ্ছে, তো সেইটাই আমরা বের করতে চলেছি। ঠিক, তাহলে এই ক্ষেত্রে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে কি না, এখানে যদি আমি বলি যে প্রকৃত গভীরতা কত, তাহলে এখান থেকে মাপবো, তাই না? তাহলে এই বিন্দুটাকে বললাম এ,
তাহলে এ থেকে পি এইটা হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা, যেটাকে এপি বলছি। পরীক্ষক এটা কি বলবেন এইচ, অর্থাৎ জলের তলায় এইচ গভীরতায় থাকা একটা বস্তুকে উপর থেকে দেখলে কতটা উপরে দেখতে পাবে বা কতটা সরণ হয়েছে এরকম প্রশ্ন দেবেন। তাহলে এটা প্রকৃত গভীরতা এইচ বলে দিলাম। আমি আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি তাকে বলছি আপাত গভীরতা। তো আপাত গভীরতাটা কত না এ কিউ। কোনটা বড় বলতো স্যার? প্রকৃতটা বড়, তাই তো। আপাতটা এইটুকুটা যেটার মানটা স্যার অপেক্ষাকৃত কম, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি প্রকৃত গভীরতা, এটা বেশি হয় কার তুলনায়? আপাত গভীরতার তুলনায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কখন এই কেসটা কখন, যখন যে বস্তুটাকে আমি দেখছি সেটা ঘন মাধ্যমে আছে আর আমি যে দেখছি সে লঘু মাধ্যমে আছে, তখন এটা হবে। বিপরীত কেসের সময় কি হবে সেটা আমরা পরে দেখছি। তো এখানে একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? হ্যাশট্যাগ দিয়ে রাখছি না, এই দুজনের মধ্যে কোনটা বড়? তো স্যার প্রকৃত গভীরতা। তো ফর্মুলাটা এরকম যে বড় বাই ছোট, মানে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান আবার বড় বাই ছোট। বড় বাই ছোট কার? এবার প্রতিসারাঙ্কে। তো প্রতিসারাঙ্ক আছে মিউ1 আর মিউ2, তো কোনটা বড়? তো মিউ2 বড়, তাহলে মিউ2 বাই মিউ1। তাহলে দেখো প্রকৃত গভীরতা মানে হচ্ছে এপি বাই এইচ, পরের লাইনে লিখবো এটা হচ্ছে এ কিউ সমান, এইটাকে আমরা মিউ বলি না স্নেলের সূত্রে, মিউ2 বাই মিউ1 মানে হচ্ছে মিউ। তাহলে দেখো প্রকৃত গভীরতাটা তো এইচ, ওটা তোমার জানা আছে। আপাত গভীরতাটা কত এটা বের করতে দেয় পরীক্ষক, ঠিক আছে? তাহলে আপাত গভীরতা এর পরের লাইনে আমি এখানে লিখছি যে আপাত গভীরতা এ কিউ সমান দেখো আসছে এপি বাই মিউ, তাই তো। এপির জায়গায় আমি লিখতে পারি এইচ বাই মিউ। তাহলে কোন বস্তু যেটা এইচ গভীরতায় আছে সেটাকে কতটা উপরে মানে কোথায় দেখতে পাবো এইচ বাই মিউ ডিস্টেন্সে। তাহলে কতটা উপরে উঠে এসেছে, আপাত সরণ কত? তো আমি এ পি থেকে এ কিউ বাদ দিলেই তো পি কিউ পেয়ে যাবো, যেটাকে বলছি আপাত সরণ। এক্সট্রা পেজ নেওয়া আছে? নেওয়া নেই। আচ্ছা, তো দেখো ভালো করে খেয়াল করো, আপাত সরণ বের করার জন্য আমরা কি করলাম? আমরা এই জায়গাটায় করে দিচ্ছি, এইখানে করছি, ভালো করে খেয়াল করো, এই জায়গাটায় ছোট্ট করে খেয়াল করো যে আপাত সরণ যেটা পরীক্ষক তোমাকে বের করতে দেবেন পরীক্ষার সময়, আপাত সরণ যেটাকে এক্স বলি, যেটা আর কিছুই নয় এখান থেকে এই ডিস্টেন্সটা যাকে পি কিউ বলছি। তাহলে এই পি কিউ এর মান আমি পাবো কিভাবে? স্যার এ পি থেকে এ কিউ বিয়োগ করে দেন। এ পি থেকে এই এ কিউ যদি বাদ দিয়ে দেয় কি পড়ে থাকবে? পি কিউ, তাই না? তাহলে এই যে পি কিউ যেটাকে আমরা বের করতে চাইছি সেটাকে এভাবে বের করছি যে এ পি থেকে এ কিউ বাদ, মানে প্রকৃত গভীরতা থেকে আপাত গভীরতা মাইনাস করে দিলাম। প্রকৃত গভীরতা কত ছিল? এইচ মাইনাস এটা কত? এটা হচ্ছে স্যার এইচ বাই মিউ। তাহলে দেখো আপাত সরণ এক্স এর রাশিমালা কি পেলাম না, এইচ কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস 1 বাই মিউ। ঠিক, এটাই পেলাম তো। আর একবার ক্যালকুলেশন চেক করে নেওয়া যাক। তাহলে দেখো এ কিউ ওপরে উঠলো, মিউ নিচে নামলো, তাহলে এপি বাই মিউ, এইচ বাই মিউ একদম ঠিকঠাক রয়েছে, কোনো ভুল নেই। তাহলে এই রাশিমালাটা একবার টুকে নাও, রেয়ারলি দেখতে পাওয়া যায় টেস্ট পেপারে, তবে যখন আসবে তখন যেন পারা যায়। মনে কোনটা রাখতে বললাম? এইটা, বড় বাই ছোট সমান বড় বাই ছোট।